দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় স্পষ্ট অবহেলা আর নিয়ম না মানার চিত্র। নিশ্চিত হয়নি কোনো পথের কোনো ধাপের নিরাপত্তা। কুমিল্লায় সড়কে প্রাণ গেল প্রাইভেট কারের 5 যাত্রীর। 3000 লেভেল ক্রসিং এর অর্ধেকেরও বেশি অবৈধ। নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাইনবোর্ড ঝুলিয়েই দায় সারছে কর্তৃপক্ষ। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। যে কার্ডের আওতায় দেশের 1,65,00,000 কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে উপকরণ ও সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন হলে বাড়বে কৃষি পণ্যের উৎপাদন, খাদ্যে স্বনির্ভর করার পাশাপাশি খুলে দেবে রপ্তানির পথও। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রায় 40 বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা। রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু কিছু লোকেরা মেম্বার দেয় পায়, কিন্তু আমি পাই না। এরকম আমার মতো অনেক লোক আছে পায় না। জয়নালের মতো এই প্রবীণ কৃষক আব্দুল হাইয়ের গল্পটা একই রকম। সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না, আজ পর্যন্ত আমরা দেখি নাই। জয়নাল বা আব্দুল হাইয়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। এইবার যদি পাই আবার বিএনপি সরকার আইলো পাইলাম। এই ওষুধ পানি, সার, এই সমস্ত জিনিসটা দিয়ে আমাকে কিছুটা হেল্প করে গৃহস্থরে, আমরা যেমন কিছুটা হেল্প পাই। একটু সারের রেটটা যদি একটু কমে তাহলে এমনি উন্নতি হয়ে যাবে, কারণ সার ছাড়া তো ভাই জমিতে ফসল হয় না ভাই। সরকার থেকে টাকাটা দেয়, সরাসরি যদি চাষির হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। যদি দেয় আরো ভালো হইব, উন্নত হইব দেশ। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় আসবে দেশের 1,65,00,000 কৃষক। প্রাথমিকভাবে কৃষক কার্ড বিতরণে ব্যয় ধরা হয়েছে 4 বছরে 681 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্য সংগ্রহের কাজ চলছে। কৃষকের আয়, জমির মালিকানা ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে 5 শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে তাদের। দক্ষতার ছোট কৃষক। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা, যা স্বনির্ভর করার পাশাপাশি সুগম করবে রফতানির পথ। এটা যদি হয় তাহলে কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হবে বলে আমরা আশা করি, এবং তাতে করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, এবং খাদ্য উৎপাদন যদি বৃদ্ধি পায় একদিকে যেমন আমরা খাদ্য স্বয়ম্বর হব, ঠিক অন্যভাবে আমরা বিদেশ থেকে যে আমদানি, বিপুল পরিমাণ কৃষি পণ্য আমদানি করতে হয়, সেই আমদানিটা আর করতে হবে না। খাদ্য নিরাপত্তার জন্য কৃষক কার্ড খুবই উপযোগী। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। দেশের কৃষি খাতে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য ও নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করায় সরকারের প্রতি জনগণ আস্থাশীল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নতুন চিন্তাধারার ফসল। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা কথা জানান বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বৃহস্পতিবার স্মৃতির মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সাভার থেকে ফিরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এ সময় বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব, সব মিলিয়ে সরকার গঠন করার পরে যেন তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের পরপরই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। ইমরুল হাসানের প্রতিবেদন। ভোরের রক্তিম সূর্য মনে করিয়ে দেয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়ের কথা। যেদিন জীবনের সব মায়া ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নামে সর্বস্তরের মানুষ বিশ্বের দরবারে বাঙালি পরিচিতি পায় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর এই দিনে সূচনা হয় স্বাধীনতা ছিনিয়ে আনার মুক্তিযুদ্ধের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় সালাম জানায় ৩ বাহিনীর চৌকুশ দল। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের নিয়েও ফুল দেন তারেক রহমান। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন বিশেষ দোয়া। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। লাখো শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতা, যার শুরুটা হয়েছিল ২৬শে মার্চ। তাই এই দিনটি দেশের মানুষের অস্তিত্ব, আবেগ, অহংকার আর অনুভূতিতে মিশে আছে। ৫৫ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি পেছনে ফেলে স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট দূরে ঠেলে গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ। ইমরুল হাসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্ণিল কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও বিদেশি কূটনীতিকরা। একের পর এক এগিয়ে আসছে অত্যাধুনিক ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় রকেট লঞ্চার, স্বনিয়ন্ত্রিত কামান আর গোলন্দাজের রাডার বহর। আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান MiG-29, সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিট। এমন দৃশ্য দেখে মনে হবে এ যেন সত্যিকারের যুদ্ধ। মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এভাবেই বাংলাদেশের সামরিক সক্ষমতার জানান দেয় সম্মিলিত সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার সকাল 10টার কিছু আগে জাতীয় প্যারেড স্কয়ারে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করেন অশ্বারোহী ক্যাপ্টেন। এ সময় রাষ্ট্রপতি পুরো প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এরপর শুরু হয় সম্মিলিত সামরিক বাহিনীর নান্দনিক পরিবেশনা। এ সময় রাষ্ট্রপতি প্রতিটি ইউনিটের সালাম গ্রহণ করেন। দর্শক সারিতে বর্ণিল এই পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শুরু হয় বিমান বাহিনীর পরিবেশনা। বর্ণিল ধোঁয়া ছেড়ে নান্দনিক সব ডিসপ্লে পরিবেশন করে তারা। ফুটে ওঠে আকাশপথে বাংলাদেশের সামরিক সক্ষমতা।
দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফিরল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী ফুটিয়ে তোলে বাংলাদেশের সামরিক সক্ষমতার, একই সঙ্গে ফুটিয়ে তোলে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দেশের পাশে থাকার, দেশকে এগিয়ে রাখার প্রত্যয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পরাধীনতার শৃঙ্খল মুক্তির 56 বছরে বাংলাদেশ। রক্তের বিনিময়ে এই ভূখণ্ড স্বাধীন করা বীর শহীদদের শ্রদ্ধা বনদচিত্তে স্মরণ করল জাতি। স্মৃতির বিনারে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে। শাতিলা শারমিনকে সঙ্গে নিয়ে মনির হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুর এবং মুস্তাফিজুর রহমান আকাশ। স্বাধীনতা মানে শৃঙ্খল মুক্তি, দীপ্ত শপথে এগিয়ে যাওয়ার পণ, রক্তচক্ষু রুখে দেওয়ার শপথ আমরণ। স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে, হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা আর স্মৃতির এক নিঃশব্দ উপস্থিতি। কণ্ঠে স্লোগান, হাতে ফুলের ডালি, দৃপ্ত পায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এ এক জাতির মিলন মেলা। তরুণ প্রজন্মের কাছে আমাদের দেশত্ববোধ জাগ্রত করে এই দিনটা। স্বাধীনতা মানে কি? নিজের মতো করে বাঁচার অধিকার। সংজ্ঞা ভিন্ন হতে পারে, কিন্তু অনুভূতি একই। আজকে স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস, এখানে আমরা স্মরণ করতে এসেছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। পতাকা হাতে স্মৃতির মিনারে শিশুদের পদচারণা, শিকড়ের সঙ্গে রচনা করবে সেতু বন্ধন, এমন প্রত্যাশা অভিভাবকদের। আত্মত্যাগ যে শহীদদের, সেটা যাতে আমাদের সন্তানরা বুকে ধারণ করে আগামী দিনকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। নতুন প্রজন্মের চোখে স্বাধীনতা মানে সম্ভাবনার দিগন্ত। ৭১ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চেতনা যা আজও পথ দেখায় সব সময়ে। তরুণ প্রজন্মকে একে সম্পৃক্ত করা জরুরি, কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। আমার এসে ভালো লাগছে, সাধারণ মানুষ কিন্তু আছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। স্বাধীনতা একটি অর্জন যা প্রতিদিন নতুন করে ধারণ করতে হয়। এই স্মৃতিসৌধ সেই প্রতিজ্ঞারই নীরব সাক্ষী। জাতি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের প্রত্যাশা ৭১-এর সেই স্বাধীনতা হোক সার্বজনীন, সব সময়ের, সব মুহূর্তের। সাফারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মনির হোসাইন, সময় সংবাদ। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক দেশ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণ প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্মৃতিস্তম্ভে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও অহিংস বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে, সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিশ্ব দরবারে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বিরোধী দলীয় নেতাদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান,
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন। পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ। দৌলদিয়ায় বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ২৬ জনের মরদেহ, যার মধ্যে হস্তান্তর হয়েছে ২৫ জনের লাশ। রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। কেউ মরিয়া শেষবারের মতো স্বজনের প্রিয় মুখ দেখতে, আবার কেউ বা প্রিয়জনের নিথর দেহ দেখে ভেঙে পড়েছেন কান্নায়। কারো ভাই, কারো সন্তান, কারো আত্মীয়। মর্মান্তিক বাসডুবিতে মুহূর্তে সব শেষ। নিখোঁজদের সন্ধানে নদীতে ডুবুরি দলের নিরন্তর চেষ্টা। লম্বা হতে থাকে নিহতদের তালিকা। রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় চালানো হয় টানা উদ্ধার অভিযান। অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ৪০ জনের ডুবুরি দল। আমার বাইরে একটা শার্ট ছিল আর একটা প্যান্ট ছিল, এই প্যান্টটা দেখে আমরা চিনতে পারছি। শনাক্তের পর স্বজনরা মরদেহ নিয়ে আসেন নিজ নিজ বাড়িতে। কুষ্টিয়া, রাজবাড়ী ও সাভারেও কান্নার রোলে শোকাতুর পরিবেশ। সান্ত্বনা দেওয়ার ভাষাও যে হারিয়ে গেছে। দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেক পরিবারের সুখ। জানাজা শেষে দাফন করা হয় নিহতদের। আয়েশা আক্তার সুমা, উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট ছিলেন আমাদের সিআরপি সাভারে হেড অফিসে। আজকে এই মর্মান্তিক যে দুর্ঘটনায় আমরা জানাজায় শরীক হলাম। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিমিষে তলিয়ে যায় নদীতে। উদ্ধারকারী জাহাজ হামজার ৬ ঘন্টার চেষ্টায় রাতে উদ্ধার করা হয় বাসটি। ওমর ফারুক, সময় সংবাদ। একগুচ্ছ অবহেলা, দায়িত্বহীনতা আর নিয়ম ভাঙার নির্মম প্রতিচ্ছবি হয়ে থাকবে দৌলতদিয়ার ঘাটের বাস দুর্ঘটনা। প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও মানা হয়নি কোনো নিয়ম। জনে জনে প্রশ্ন, এত অপমৃত্যুর দায় কার? তদন্ত কমিটিকে সত্যি প্রকৃত কারণ উদ্ঘাটন করবে নাকি মিলিয়ে যাবে কাগজের স্তূপে? দৌলতদিয়া ফেরিঘাট থেকে নুরুল আলম নয়নের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। ২৫ মার্চ বিকেলের শেষ আলোয় সৌহার্দ্য পরিবহনের অধিকাংশ যাত্রীর জীবন প্রদীপ নিভে যাবে। কে ভেবেছিল? কিন্তু হাই, অনিয়মের বেড়াজালে শেষোক্ত পৃথিবী ছাড়তে হলো তাদের। পন্টন থেকে নদীতে পড়ার পর চোখের পলকেই ডুবে যায় বাসটি। পদ্মার গভীরতায় হারিয়ে যায় চিৎকার, আর্তনাদ আর বাঁচার শেষ চেষ্টা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই আটকা পড়েন বাসের ভেতরে লোহার বদ্ধ কাঠামোয়। এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে হতভাগ্য যাত্রীদের নিথর দেহ। এ দুর্ঘটনায় স্পষ্ট নিয়ম ভাঙার একাধিক চিত্র। ঘটনাস্থলে ভিডিওতে দেখা যায় বাসটিতেও তখন যাত্রী ছিল, অথচ ফেরিতে যানবাহন ওঠানোর প্রোটোকল অনুযায়ী ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী নামিয়ে দেওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, ফেরিতে ওঠার আগে লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশনাও মানা হয় না। ঘাটেও ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী, ছিল না কোনো শক্ত গার্ডরেল বা জরুরি স্টপার। এই ফেরিতেই আপনার দুর্ঘটনা ঘটেই চলে নিয়মিত। গত 2 সপ্তাহ আগে ওই পাশে তেলের ট্রাক পড়ে গিয়েছে। আমরা যেখানে নামা হয় গাড়িগুলা, সেখানে বড় বড় গর্ত থাকে এবং ইট পাথরের অনেকগুলো উঁচু উঁচু ঢিপি থাকে। এখান দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান দিয়ে যাওয়ার পরে একদম সরাসরি পানিতে যে পড়ে যায়। 2019 সালে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় 1351 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ প্রকল্প বরাদ্দের 7 বছর পরও তার কোনো প্রতিচ্ছবি বা কাজ দৃশ্যমান হতে দেখা যায়নি। অথচ এরই মধ্যে ব্যয় হয়েছে 95 থেকে 100 কোটি টাকা। বাংলাদেশ নৌ আইন অনুযায়ী এই লঞ্চ ঘাটে বা ফেরি ঘাটগুলোতে একটি লোড হওয়া বা একটি আনলোড হওয়ার পরে যেই যাত্রীবাহী গাড়িগুলো থাকবে সেগুলো ফেরিতে উঠবে। কিন্তু এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে যে এই যে সড়কটি সেটি বন্ধ থাকলেও এই সড়ক ধরেই কিন্তু সোজা পথে চলে গিয়েছিল বাসটি, এবং যাত্রী ওঠানামার জন্য যে নিরাপত্তা রাখার কথা হয়েছিল সেটি বিআইডব্লিউর পক্ষ থেকে কোনো কিছুই মানা হয়নি।
অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2019 অনুযায়ী যাত্রী নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট BIWTA বাধ্য। অ্যাপ্রোচ রোডের ত্রুটি, তদারকির অভাব এবং অব্যবস্থাপনার এই মর্মান্তিক পরিস্থিতি দুর্ঘটনার অন্যতম কারণ। ফেরি লোড হয়ে গেছে, গাড়িগুলো 2টা গাড়ি বেশি ছিল, আপনার সোয়ার্দ আর লালন। তখন এই গাড়িগুলো আপনার এই কর্তৃপক্ষ তারা বলছে যে আপনারা সাইড করে রাখেন, পরবর্তী ফেরি আসলে আপনারা উঠে যান। তো আপনার ফেরি আর ছোটো একটা ফেরি আসছে, ওই ফেরি আসার পরে ডালাটা নামাইছে, তো গাড়ি আর কি আনলোড হতে পারে নাই, গাড়িটা চলে গেছে আর কি। ব্রেক ফেল করছে, একবারে সরাসরি নামাই। দুর্ঘটনার পর দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে প্রশ্ন থেকেই যায়, এই কমিটি কি সত্যি দায় নির্ধারণ করবে, নাকি তদন্ত প্রতিবেদনও চাপা পড়বে বরাবরের মতো? স্বজন হারানো দুর্ভাগাদের একটাই চাওয়া, দায়রা যাতে সাজার আওতায় আসে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, দৌলতদিয়া, রাজবাড়ী। কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন 5 জন। নিহতদের মধ্যে আছেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মোমিন সহ তার স্ত্রী ও 2 সন্তান। তবে বেঁচে গেছেন তার একমাত্র ছেলে। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। সড়কের উপর পড়ে আছে ধুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার, ছড়িয়ে ছিটিয়ে আছে গাড়ির ভাঙা অংশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার পর মুহূর্তে প্রাণ হারান 5 জন। নোয়াখালী সোনাইমুড়ি থেকে পরিবার সহ ঢাকায় ফিরছিলেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মোমিন। কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়ার মিয়ামি হোটেল থেকে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। মুহূর্তে ধুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রাইভেট কার চালক জামাল মিয়ার মরদেহ। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী দিলা আফরোজ আক্তার ঝর্ণা, মেয়ে লাবিবা ও 6 বছরের ছেলে আরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার বোন, আমার ভাগিনী, আমার ভগ্নিপতি, ড্রাইভার, আমার ছোট পাখিনা, 5 জন স্পট ডেট। আমার এক বাঘিনা আবরার হাফেজ, সে হাসপাতালে আছে। একটা পরিবার ধ্বংস হয়ে গেল, একটা ছেলে মাত্র হাফেজে কোরআন সে বেঁচে আছে, সে কি নিয়ে বাঁচবে আগামী দিনে? স্টারলাইন ওরা বেপরোয়াভাবে ওনাদেরকে পিছ থেকে মাইরা ওনাদেরকে এক্সপার্টেড করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ চাই। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে বাস এবং প্রাইভেট কার দুটি জব্দ করেছি। আইন অনুযায়ী এবং বিধি মোতাবেক আমাদের যে আইন, সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা মামলা রেকর্ড করব। তবে দুর্ঘটনার পরও বেঁচে গেছে মুফতি আব্দুল মোমিনের বড় ছেলে আবরার। প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। দেশের 3000 কিলোমিটার রেলপথের প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যার মধ্যে 1500-এরও বেশি অবৈধ। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেলের অনুমতি ছাড়াই বানিয়েছে এসব ক্রসিং। অবৈধ এসব লেভেল ক্রসিংয়ে নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। ফলে উন্মুক্ত এসব ক্রসিং হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। অবৈধ লেভেল ক্রসিংয়ের বেশিরভাগই অপ্রয়োজনীয় মন্তব্য করে বন্ধ করার আহ্বান করেন রেল বিশেষজ্ঞ। রেল প্রতিমন্ত্রী বলেন, অবৈধ লেভেল ক্রসিংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে সরকার। রেলের লেভেল ক্রসিং নিয়ে নাজমুস সালেহের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। সড়কের মাঝখানে এ যেন মৃত্যুফাঁদ। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আর সড়ক পথের বাহন মিলেছে একই মোহনায়। একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। অথচ এখানে নেই কোনো ব্যারিকেড, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, হুট করে গাড়ি ঢুকে পড়ে। এখানে প্রায় 20 বছর থেকে গেট নাই, এখানে দুর্ঘটনা প্রায় ঘটে। দেশে 3000 লেভেল ক্রসিং এর মধ্যে 50%-এরও বেশি অবৈধ। নিজেদের প্রয়োজনে কারা ব্যক্তি উদ্যোগে এসব গড়ে তুলেছে তা জানা নেই রেলওয়ের। সাইনবোর্ড ঝুলিয়ে যেন সব দায় শেষ। মাঝখানে যায় আটকে বললেই ট্রেন তো আসলো, তখন তো আর বাইরের কোনো উপায় নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা আপনার গুন্ডি দিয়ে গেছে, এটাও আপনার সময় মতো বাজে না, আপনার গাড়ি যাওয়ার পরে বাজে। অবৈধ এসব উন্মুক্ত লেভেল ক্রসিং এর প্রতিটি মৃত্যু ফাঁদ। ট্রেন যাওয়া আসার সময় স্থানীয় জনগণ হাতের ইশারায় সতর্ক করেন সড়ক পথের যাত্রীদের। যারা দোকানে বসে থাকে তারাই কয় যে গাড়ি এতে খারাপ, থামো থামো থামো, এইভাবে থামায়। সতর্ক আমরা না করি, নগদ অ্যাক্সিডেন্ট হবো। নিজ নিজ দায়িত্ব পার করে
গাড়ি এর পরেও দুর্ঘটনা ঘটে। রেল বিশেষজ্ঞরা বলছেন অবৈধভাবে গড়ে তোলা বেশিরভাগ লেভেল ক্রসিংই অপ্রয়োজনীয়। এসবের কারণে গতি কমছে ট্রেনের, বাড়ছে দুর্ঘটনা। তাই এগুলো দ্রুত বন্ধের পরামর্শ তাদের। যেখানে যানবাহনের ফ্রিকোয়েন্সি একেবারেই কম, জরিপ করে সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমি মনে করি এসব বন্ধ করে দেওয়া উচিত, কারণ ঝুঁকি নিয়ে চলা মানেই যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। রেল প্রতিমন্ত্রী বলছেন শিগগিরই এ কাজের উদ্যোগ নেওয়া হবে। ওই রেল ক্রসিংগুলিকে সক্ষমতা আনতে হবে যাতায়াতের জন্য, অথবা এগুলিকে বন্ধ করে দিতে হবে, এবং সেই কাজটি করার জন্য আমরা রেল কর্তৃপক্ষ বলেছি। সারা দেশে রেলের বৈধ লেভেল ক্রসিংয়ের ৮০% ঝুঁকিপূর্ণ, আর 40% নেই প্রয়োজনীয় গেটম্যান। এটি রেলের একটি বৈধ লেভেল ক্রসিং। এখানে গেটম্যান থাকলেও নেই গাড়ি আটকানোর জন্য কোনো রকমের ব্যারিকেড, ফলে এরকম সামান্য দড়ি দিয়ে চলছে যাত্রী পারাপারের কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যদি সারা দেশের লেভেল ক্রসিংগুলোকে আধুনিকায়ন করা না যায় অথবা বন্ধ করে দেওয়া না যায় অবৈধ লেভেল ক্রসিংগুলো, তাহলে প্রতিনিয়ত বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যু। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বন্দী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন, তাদের ফেরত আনতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। আপনি কি হত্যা করেছেন হাদিকে? বন্দি বিনিময় চুক্তির আওতায় গ্রেফতার হওয়া ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, দিল্লিতে চিঠি পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করা হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। পুলিশ সংস্কারের জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে চাই, আরও বেশি মান উন্নয়নের জন্য, বিভিন্ন ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, যাতে আমরা পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি, সেই জন্য আমরা সহায়তা চাচ্ছি। সেটাকে অনেক সময় বলা হয় যে অ্যাডভাইজারি সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্ট আছে, ট্রেনিং আছে, ক্যাপাসিটি বিল্ডিং আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেখানেই উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে সহায়তা পাবো তাদের কাছ থেকে সেই সহায়তা চাচ্ছি। 1971 সালের 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে বাহিনীর রক্তদান স্বাধীনতা সংগ্রামের প্রথম ভিত্তি বলে মন্তব্য করেন তিনি। সবচাইতে জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় পর্যায়ে ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার গণতন্ত্রকে ক্ষতির মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে গণভোটের দোহাই দিয়ে বিএনপি গণভোট বাস্তবায়নের বিপক্ষে কুতর্ক করছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে দলে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় নেতারা বর্তমান জ্বালানি সংকটের কারণ হিসেবে মজুতদারির অভিযোগ তোলেন। জেলা পরিষদ এবং শুনছি সামনে উপজেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছেন এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে। গণভোটে 4টা প্রশ্নের 7টার সাথে একমত না। এখন আপনি 100টা প্রশ্নের মধ্যে 70টাতে একমত, 30টাতে একমত না, তাতে কি আপনি 70টা ছেড়ে দেবেন? দলীয় শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, ঋণ খেলাপি ব্যক্তিকে বসিয়েছেন বাংলাদেশ ব্যাংকে। তো 31 দফা রফা তো আপনারাই করছেন, জুলাই সনদ বাদ। স্বাধীনতার নীতি আদর্শ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সুন্দর সমাজ গঠন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বা ঢাকা মহানগরের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য 3টি, কিন্তু দুঃখজনক একটিরও বাস্তবায়ন দেখা যায়নি।
একাত্তরের গণহত্যায় আন্তর্জাতিক ও জাতিসংঘের স্বীকৃতির দাবি এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা মিছিল করেছে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা একাত্তরের স্বাধীনতা দিবস এবং 25শে মার্চের কালরাত্রির স্মৃতিচারণ করেন। তারা স্পষ্ট জানান, মহান মুক্তিযুদ্ধ নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। যারা এই গৌরবময় ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় তাদের দেশপ্রেম এবং শেকড় নিয়ে সন্দেহ রয়েছে। আলোচনা শেষে শিখা চিরন্তন থেকে একটি মিছিল বের করা হয়। মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা এবং সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার 56 বছর পেরিয়ে গেলেও এখনও স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি দেশবাসী। রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না করলে দেশে আরেকটি গণ আন্দোলন গড়ে উঠবে বলে মনে করেন বক্তারা। আকাশ ঘন কৃষ্ণ মেঘে ছেয়ে গেলেও আকাশের নীল রং মুছে যায় না, তেমনি আজকের এই দুর্গতির দিনেও মুক্তিযুদ্ধের যে গণ আকাঙ্ক্ষা, যেহেতু এটা জনযুদ্ধ ছিল, সেইটা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না। দিনের পর দিন, দশকের পর দশক আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সুতরাং আমাদের সমস্ত কর্মকাণ্ডের ভেতরে রাষ্ট্র ক্ষমতার প্রশ্নটাকে নিয়ে আসতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ অধিকার ও মর্যাদার সঙ্গে এদেশে বসবাস করবে এবং মুক্ত পরিবেশে তাদের আচার অনুষ্ঠান পালন করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শনে এসব কথা বলেন তিনি। জানান, সব ধর্মের মানুষ নিরাপদ পরিবেশে যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে রমনা কালী মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। রাজশাহীতে একটি অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠে স্থানীয় সংসদ সদস্যদের বাধার অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। বলেন, একজন জনপ্রতিনিধি এটি করতে পারেন না। কমিটি গঠন করে শিগগিরই এই ঘটনার তদন্ত করা হবে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে, একটা মুক্ত পরিবেশে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেও যেভাবে কমিটমেন্ট দিয়েছিলেন যে নির্বাচনের পর এখানে সকল সম্প্রদায়ের লোকেরা যেন তারা একটা নিরাপদ পরিবেশে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, নির্বাচনের পরেও ক্যাবিনেটের মিটিংয়ে এবং বিভিন্ন এলাকার এমপিদেরকেও নির্দেশনা দিয়েছেন যার যার এলাকার হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষের অধিকার মর্যাদার বিষয়ে যেন তারা সচেতন থাকে। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তার বিরুদ্ধে গুম, বিরোধী মত দমন সহ নানা অভিযোগ রয়েছে, যদিও উদ্দেশ্যমূলকভাবে হেনস্থার অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। বুধবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, 1/11 কুশীলব ছিলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ। দায়িত্বে থেকে বিরোধী মতের রাজনীতিবিদ, ব্যবসায়ীদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দী করে নির্যাতনের অভিযোগও তুলেন রাষ্ট্রপক্ষ। মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা। এছাড়া রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার সহযোগী ছিলেন মামুন খালেদ, যার কারণে শেখ হাসিনা তাকে পুরস্কার হিসেবে ডিজিএফআইয়ের ডিজি বানান। এছাড়া বিভিন্ন আসামিদের জামিনের জন্য শেখ মামুন খালেদ ম্যাজিস্ট্রেটদের ফোন করতেন। তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে মিরপুর একটি মডেল থানা একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপল্টিতে মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত
5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। রিটায়ার করার পরে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কোনো ক্ষমতা থাকে না। সেই কারণে 24 সালের আগস্ট মাসের বিশেষ করে যেই ঘটনা ঘটেছে এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। এর আগে গত বছরের 22 মে দুদকের মামলায় আসামি মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে চিতলবাড়ির শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন আমির হামজা। এ সময় 3টি মোটরসাইকেলে 6 যুবক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ধাওয়া করে হামজাকে। দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাশে পড়ে যায় হামজা। সে সময় হামজাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গ্রেপ্তারে একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আমির হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এরই সঙ্গে কর্মরত ছিলেন একটি ডায়াগনস্টিক সেন্টারে। দেখছেন ভোরের সময়। বিগত বছরগুলোতে স্বাধীনতার সঠিক তথ্য দেশের মানুষকে জানতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ভাসানী সহ সবার অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। গত এই 20 বছর এই স্বাধীনতার সঠিক তথ্য বাংলাদেশের মানুষ জানতে দেওয়া হয় না। আমাদের নেতা তারেক রহমান সাহেব শহীদ জিয়া রহমানের উত্তরাধিকার। উনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। যার যেটুকু ত্যাগ, শেখ মুজিবুর রহমানের যেটুকু ত্যাগ, জিয়া রহমান সাহেবের যতটুকু ত্যাগ, ভাসানীর যতটুকু ত্যাগ, যার যতটুকু ত্যাগ, তার মূল্যায়ন বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়। সঠিক ইতিহাস এদেশের মানুষ জানতে চায়। একটি অপশক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা সমালোচনা করে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে নিজের অধিকার, নিজের পতাকা ও মাটির জন্য। একটি অপশক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই স্বাধীনতার যুদ্ধ নিয়ে নানান রকমের সমালোচনা করে। কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয় নাই। বাংলাদেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের আত্মার দাবি, তার নিজের অধিকার, নিজের পতাকা, নিজের মাটির জন্য। জাতীয় সংসদের চলমান অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ নিতে বিএনপির সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা মহানগরে দলটির আয়োজিত আলোচনা সভায় এসব কথা জানান তিনি। পার্লামেন্টের চলমান অধিবেশনে জুলাই সনদের ব্যাপারে আপনারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলোচনায় আসুন। জাতিকে সংকটে ছেড়ে দিয়ে আবার রাজপথের দিকে নেবেন না। আপনি পার্লামেন্টে যে মেজরিটি পেয়েছেন, তার যে মেজরিটি হয়েছে গণভোটে হায় জয়যুক্ত হয়েছে। তাহলে ওই 5 কোটির কাছে আপনি পরাজিত, ফলে আপনাকে জুলাই সনদের সব সিদ্ধান্ত মানতে হবে। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন চরম সংকটে পড়তে যাচ্ছে। বেশি সমস্যায় পড়ছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা পরিবহনে যুক্ত লাইটার জাহাজগুলো। প্রতিদিন 3 লাখ লিটার চাহিদার বিপরীতে মিলছে 1 লাখ লিটারেরও কম জ্বালানি। এই অবস্থায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কয়লা সংকটের কারণে উৎপাদন বিঘ্ন হয়ে লোডশেডিং বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে বর্তমানে সচল কয়লা ভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মাতারবাড়ি ছাড়া বাকি 5টি কেন্দ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা সরবরাহ করা হয়। মাসে যার পরিমাণ অন্তত 8.5 লাখ মেট্রিক টন। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কয়লা নৌপথে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাতে 400 থেকে 420টি লাইটার জাহাজের প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ অনেকটা
দুরূহ হয়ে পড়েছে। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। তো বিদ্যুৎ উৎপাদন যখন ব্যাহত হবে তখন অটোমেটিকলি লোডশেডিং একটা আমরা পড়ব বলে আমার মনে হচ্ছে। মূলত বিশাল আয়তনের কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিংয়ের সুযোগ থাকে না, সেসব মাদার ভেসেল বন্দরের নৌসীমা অর্থাৎ মহেশখালী এবং কুতুবদিয়ায় অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লাইটারের জাহাজ রয়েছে 1200-র কাছাকাছি। এর মাঝে বড় শিল্প গ্রুপগুলোর লাইটার জাহাজের সংখ্যা অন্তত 150। বাকি 1050টি জাহাজ জ্বালানি তেল, কয়লা সহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করছে। বাংলাদেশের পুরো নৌপথে শুধুমাত্র চট্টগ্রাম, ঢাকা এবং মোংলায় ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি প্রয়োজন। কিন্তু ডিলারদের কাছ থেকে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিও দেওয়া হয়েছে। প্রতিদিন এভাবে অন্তত 100 লাইটার জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল করে। পদ্মা মেঘনা যমুনার ডিলাররা আমাদেরকে বলতেছে ওরা পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না, বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। প্রতিদিন মনে করেন ওয়াটার সেলে যদি আপনার 100 জাত বরাদ্দ হয় 4 লাখ লিটার লাগে, হয়তো সেখানে আপনি 20,000 30,000 পাচ্ছেন। সেটা দিয়ে লোড করে আসে বসে থাকে 3 দিন 4 দিন। জ্বালানি সংকটের কারণে লাইটার জাহাজগুলো বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলের কাছে পৌঁছাতে না পারলে পণ্য লোড আনলোডে ধীরগতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিপিসিকে। বিপিসি কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি যাতে লাইটার জাহাজগুলো তাদের যদি কোনো জ্বালানি সংকট থাকে সেটা যেন তাদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময় তাদেরকে প্রোভাইড করা হয়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 96টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে বহির্নোঙরে অবস্থানরত 78টি জাহাজের মধ্যে জেনারেল কার্গোবাহী 20টি, খাদ্যপণ্যবাহী 21টি, সিমেন্ট ক্লিংকারবাহী 22টি, চিনিবাহী 4টি এবং 6টি ওয়েল ট্যাঙ্কার রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খবর নেই পৌরসভা নির্বাচনের, হয়নি তফসিল ঘোষণাও, অথচ মাদারীপুরে 1 ডজনেরও বেশি সম্ভাব্য মেয়র প্রার্থীর ব্যানার আর পোস্টারে ছড়াছড়ি। শহরের অলিগলি ছেয়ে গেছে পরিচিতি হওয়ার রঙিন বিজ্ঞাপনে, এমনকি গাছে গাছে পেরেকবিদ্ধ করা হয়েছে। এতে পরিবেশ নষ্ট হওয়ার ক্ষুব্ধ সুধীজনেরা। অবশ্য শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে গাছে গাছে ঝুলছে ব্যানার আর ফেস্টুন, অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন অফিসে যাতায়াত করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিষয়টি চোখে পড়লেও এড়িয়ে গেছেন তিনি। একই চিত্র শহরের অধিকাংশ সবুজ গাছ, বিদ্যুতের খুঁটি, এমনকি সরকারি বেসরকারি অফিসের ভবনের দেয়ালে সবখানেই ঝুলছে অসংখ্য ব্যানার, ফেস্টুন আর সাইনবোর্ড। মাদারীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রতিযোগিতায় মেতেছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে সৌন্দর্য হারাচ্ছে শহরের। প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তফসিল ঘোষণা হয়নি, তার আগে বড় বড় পোস্টার ছাপানোটা শহরটাকে সৌন্দর্য নষ্ট করেছে। পরিবেশ নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয় এবং গাছেরও ক্ষতি হয়। জায়গায় জায়গায় এত পোস্টার ব্যানার থাকে, সেটা খারাপই দেখা যায়। নির্বাচনের কোনো খবর না থাকলেও নিজেদের পরিচিতি বাড়াতে এমন কর্মকাণ্ড করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি। শহরের সৌন্দর্য ধরে রাখতে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয় পরিবেশ ভিত্তিক সংগঠনের নেতাদের। পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে, চতুর্দিকে ধুলাবাড়িতে আটকে একদম বিশ্রী একটা পরিবেশ হচ্ছে। আশা করি এই থেকে আমাদেরকে পরিবেশ রক্ষার্থে প্রশাসন আমার একটি কড়া নজর দিবে। অবশ্য নিজ উদ্যোগে এগুলো সরিয়ে না নিলে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। বিভিন্ন জনপ্রতিনিধি তাদের বিভিন্ন ব্যানার নিজ উদ্যোগেই বিভিন্ন জায়গায় টানিয়েছেন, এটা আমাদের নজরে এসেছে। আমরা পৌরসভার সাথে কথা বলেছি, পৌরসভাকে আমরা বলেছি প্রথমত হচ্ছে তারা আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবে, সময় দিয়ে দিব। তারা যদি না সরায় তখন আমরা আমাদের পৌরসভার মাধ্যমে আমরা রাস্তা পরিষ্কারের জন্য একটা সময় দিয়ে পরিষ্কার করে ফেলব। মাদারীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে 1 ডজনেরও বেশি সম্ভাব্য মেয়র প্রার্থীর ব্যানার পোস্টারের ছড়াছড়ি। যেদিকে দুচোখ যায় সেদিকে শুধু সম্ভাব্য প্রার্থীদের ব্যানার আর পোস্টার। এ যেন এক বিজ্ঞাপনের শহর। এগুলো অপসারণে প্রশাসন আদৌ কি ব্যবস্থা নেবে, এমন প্রশ্ন থেকেই যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। জলাবদ্ধতা নিরসনে যশোরের সব খাল খননের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন দীর্ঘকাল খনন না করায় বেদখল হয়েছে বেশ কিছু খাল।
বেশ কয়েকটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় আবাদি জমি ও বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতোমধ্যে 20টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোর শহরের পাশ দিয়ে বয়ে গেছে মুক্তেশ্বরী ও জিয়ার খাল। একসময় এলাকার কৃষি ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল, কিন্তু দীর্ঘ কয়েক দশকে কোনো সংস্কার না হওয়ায় খাল দুটি এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের দখল আর ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়ায় খাল দুটি তার নাব্য হারিয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় চাষাবাদে ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্ষা মৌসুমে বিল হরিণার আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কেবল এ দুটি খালেই নয়, জেলার বেশিরভাগ খালের একই অবস্থা। তাই জলাবদ্ধতা নিরসনে নতুন সরকারের ঘোষিত কর্মসূচির মধ্যে দ্রুত খালগুলো পুনর্খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মৎস্য ব্যবসায়িকরা কাল মাটি কেটে খালে ফেলে, অনেক লোকে আছে, আমাদের চাষাবাদ হয় না। খালের জনগণে মাটি চারিদিকে মাটি ফাটি সব ফেলাইয়ে বুঝিয়ে দিছিল, দেওয়ার পরে এখন পানি বর্ষা হলেই তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা আমাদের খুব অবনতি হয়ে রয়েছে। আমাদের কারণ এই নদী মুক্তশরী নদীটা যেন খনন হয়ে থাকে। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতোমধ্যে 20টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। জিয়ার খাল নামে যেটা পরিচিত, ওইটাও যত তাড়াতাড়ি সম্ভব আমরা দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে ওই খালটাও আমরা আবার পুনরুজ্জীবিত করতে চাই এবং ওই খালটায় যে মানুষের সুবিধা আগে ওই সময় পেয়েছিল সেই সুবিধাটা আবার তাদেরকে আমি ফেরত দিতে চাই। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 20টি খাল খননে 23 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর। বাম্পার ফলন হলেও পেঁয়াজের সঠিক দাম না পাওয়ার অভিযোগ মেহেরপুরের কৃষকদের। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ পড়েছে প্রায় 19 টাকা, আর বাজারে বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকায়, যা লোকসানের মুখে ফেলেছে কৃষকদের। বেনিয়ামিনের রিপোর্ট, ছবি তুলেছেন ফয়সাল হোসেন। মেহেরপুরের শিবপুরে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে পেঁয়াজের আবাদ। ফলন ভালো হলেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। কৃষকদের দাবি, সার, তেল ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার খরচ উঠাতে হিমশিম অবস্থা তাদের। বর্তমানে পেঁয়াজের যে বাজার মূল্য তা অনেকটাই কম। 2 বিঘা আছে, একটু যত্ন করছি, যদি সম্মুখে কিছু বাজার পাই দেখা যায় যে কিছু হয়তো লাভ আসতে পারে, আর বাজার না পাইলে কিছুই হইল না। পেঁয়াজের এত পরিমাণ দাম কম, চাষি মন করছি আর পেঁয়াজ আবাদ আর করবো না। পেঁয়াজ নিয়ে আমরা বেচা কেনাই চাইছি না, পেঁয়াজ কোনো খরিদ্দারই নেই। কৃষি বিপণনের তথ্য বলছে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ পড়েছে প্রায় 19 টাকা। বর্তমানে বাজারে কৃষকরা বিক্রি করছেন 17 থেকে 18 টাকা দরে। মোটামুটি আমাদের 1,10,000 করে বিঘা প্রতি খরচ। এখন যা পেঁয়াজের পরিস্থিতি বেচছি মাত্র আসছে 60 থেকে 70,000 টাকা। গভর্নমেন্টকে উদাত্ত আহ্বান জানাবো, যাতে আমাদের এই বাংলাদেশে পেঁয়াজটা যে সময় ওঠে ওই সময় যাতে এলসিটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। সুখসাগর পেঁয়াজ বেশ কিছুদিন ধরে আমাদের বাজারে এসেছে এবং প্রথম পর্যায়ে কৃষকরা বেশ দাম পেয়েছে। বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে আমাদের উৎপাদন খরচের সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং কৃষকের বড় ধরনের লস হবে না। পেঁয়াজ উত্তোলনে 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে সেচ না দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। এতে আরও কিছুদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন কৃষকেরা। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা স্থানীয় পর্যায়ে যাতে কিছুদিনের জন্য যে সংরক্ষণ যাতে করে, যাতে বাজারটা যখন ভালো হবে তখন যেন তারা বিক্রি করতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় চলতি মৌসুমে 5200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা থেকে 1 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতির ঘটনা ঘটেছে। খোয়া গেছে কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। নাটোর বনপাড়া মহাসড়কের বড়াই গ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডে বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় কয়েক দফায় 25 থেকে 30 জন দুর্বৃত্ত পাওয়ার গ্রিডের নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ভেতরে প্রবেশ করে যন্ত্রাংশ লুট করে ট্রাকে নিয়ে পালিয়ে যায়। সকালে আসা নিরাপত্তা কর্মীরা তাদের সহকর্মীদের উদ্ধার করে থানায় খবর দেয়। কর্তৃপক্ষ জানায় ডাকাতির ঘটনায় খোয়া গেছে 368টি ব্যাটারি, পাওয়ার কেবল, ওয়েল্ডিং মেশিন সহ নানা সরঞ্জাম। কিশোরগঞ্জে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রটি নিহত হয়েছেন।
এছাড়া রাঙামাটি ও পঞ্চগড়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২১ যাত্রী আহত হন। ঈদ শেষে পোশাক কারখানায় শ্রমিকদের নিয়ে বৃহস্পতিবার সকালে রাঙামাটির নারিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিল একটি বাস। ঢালু সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। এতে আহত হন অন্তত ১৯ যাত্রী। দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শাহী পরিবহনের বাসটি দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ২ যাত্রী আহত হন। এদিকে কিশোরগঞ্জের পাকুদিয়ার বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ ভৈরব ময়মনসিংহ মহাসড়কের নন্দনা এলাকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে নাটোরে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া করিমগঞ্জগামী অসীম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামমুখী বিনহাস পরিবহনের একটি বাস নন্দনা বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২টি বাসই দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদিকে বৃহস্পতিবার বিকেলে নাটোর শহরে ফুলবাগান এলাকায় একটি মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে নিহত হন মোহাম্মদ আব্দুল নামে এক মোটরসাইকেল আরোহী। লক্ষ্মীপুরে পাম্পে নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির ভিডিও ধারণ করতে গিয়ে ফিলিং স্টেশনের মালিক পক্ষের মারধরের শিকার হয়েছেন সময় টিভির চিত্র সাংবাদিক। প্রত্যক্ষদর্শীরা জানান, ধরিত্রী ফিলিং স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির ভিডিও ফুটেজ ধারণ করছিলেন সময় টিভির চিত্র সাংবাদিক আব্দুল ইসলাম আকাশ। এর এক পর্যায়ে তার উপর হামলা করে ফিলিং স্টেশনের মালিক পক্ষের লোকজন। এ সময় তার হাতে থাকা ক্যামেরা ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা আকাশকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। শেরপুর শহরের একটি ৫তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫,০০০ লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত জানায়, আবাসিক ভবনে অবৈধভাবে দাহ্য পদার্থ ডিজেল মজুতের অভিযোগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে শহরের গোয়ালপট্রি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স সিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীর বাসার নিচতলায় ২৫,০০০ লিটার তেলের ট্যাঙ্ক পাওয়া যায়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮,০০০ লিটার ডিজেল মজুত থাকায় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও ট্যাঙ্কার সরানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জে পাওনা ২৫,০০০ টাকা না পাওয়ায় ৯ মাসের শিশুকে অপহরণের ঘটনায় এক নারীকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের বকবের সিটি মার্কেট এলাকা থেকে অভিযুক্ত সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত শিশু ওয়াসিককে। রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, ৬ মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জামিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০,০০০ টাকা ধার নেন। পাওনা টাকা না পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে স্বামী আশরাফুলের সহায়তায় সোনিয়া জলিল মিয়ার শিশু সন্তান ওয়াসিককে তার নানার বাড়ি থেকে অপহরণ করে। পরে একটি বিকাশের দোকান থেকে জলিল মিয়ার কাছে ২৫,০০০ টাকা দাবি করেন সোনিয়া। আমার বাসা থেকে বাচ্চাটা চুরি করে নিয়ে আসছে যে মহিলায় টাকা পাওনা এবং কে কেন্দ্র করে তারা বাচ্চাটাকে নিয়ে আসছে। বিকাশ নম্বরে তখন ২৫,০০০ টাকা চায় বাচ্চাকে ফেরত দেওয়ার জন্য। ওই ২৫,০০০ টাকা দেওয়ার জন্য যখন আসে, নেওয়ার জন্য যখন আসে, তখন আমরা তাদেরকে উদ্ধার করছি। নাটোরে অটোরিকশা থেকে ফেলে দেয়া এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে তার। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে দেওয়ার পর অটোরিকশাটি হরিশপুর এলাকার দিকে চলে যায়। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরে ফল ব্যবসায়ী জাকির শেখ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বাস স্ট্যান্ড টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় জাকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ এসে অবরোধ সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে এই আয়োজনের উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। সাইকেল র্যালিতে অংশ নেন ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার, বিভিন্ন পদবীর সেনা সদস্য সহ ২৫ জন শিশু কিশোর। পরিবেশ বান্ধব ও সহজপ্রাপ্য বাহন হিসেবে সাইকেলের ব্যবহারকে জনপ্রিয় করার মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। পরিবেশ বান্ধব এবং সহজপ্রাপ্য এবং স্বাস্থ্যসম্মত একটি বাহনকে প্রমোট করাই এই র্যালির মূল উদ্দেশ্য। প্রতিনিয়ত যাতায়াতটাকে সহজ করার জন্য একই সাথে আমি বলেছি স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব, সেনানিবাসকে পরিবেশ বান্ধব রাখার জন্য আমাদের এই ইনিশিয়েটিভ। ঈদ শেষে কর্মস্থলে ফেরা বাসের বাড়তি চাপ ও একটি ফেরি বিকল থাকায় বৃহস্পতিবার ভোলা লক্ষ্মীপুর রুটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ভোলার ইলিশা পাড়ে আটকা পড়ে তরমুজ বোঝাই ২ শতাধিক ট্রাক। বৃহস্পতিবার দুপুরে ক্ষতির মুখে পড়া বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকরা বাস ফেরিতে উঠতে বাধা দিলে দুই পক্ষের হট্টগোল বাধে। পরে পুলিশের সমঝোতায় ট্রাক পারাপারে আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীর চাপ বেড়েছে। পাশাপাশি ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচলকারী 4টি ফেরির মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে একটি বন্ধ রয়েছে। সেটি মেরামত হলে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে ঘাটে আটক থাকা ট্রাকগুলোকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় অভিযোগ পরিবহন শ্রমিকদের। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মেজবা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছে কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। খুলনার 0 পয়েন্ট সংলগ্ন যশোর খুলনা বাইপাস সড়কের পাশে একটি আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানে গুদামে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে দোকানের কর্মচারী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে পুড়ে গেছে গুদামের সব আসবাব। শুনতে পাচ্ছেন? ওভেন মুন্সিগঞ্জে ছুটির দিনে 7.5 কিলোমিটারের মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। পঞ্চসারে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। চৈত্রের ভোরে মুন্সিগঞ্জের মেট্রো পথ ধরে কিন্তু 200-র বেশি দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং এই পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে তারা কিন্তু একেবারে মুন্সিগঞ্জের যে কাশীপুর এলাকা আছে, দেওয়ানবাজার এলাকা আছে, এই এলাকাগুলো ঘুরে কিন্তু তারা এই পথে পথে দৌড়াচ্ছেন এবং এর মধ্যে কিন্তু অনেক নারী এই অ্যাথলেটারও রয়েছেন, অনেকে শৌখিন যারা রয়েছেন দৌড়াতে পছন্দ করেন। এদের নিয়ে কিন্তু একটি সংগঠন মুন্সিগঞ্জ রানার, এই মুন্সিগঞ্জ রানার কিন্তু এই আয়োজনটি তৃতীয়বারের মতো করেছেন এবং এই মুন্সিগঞ্জের যে চম্পাতলা তাদের এন্ডিং পয়েন্ট, এই চম্পাতলা হয়ে কিন্তু তারা আবার যেখান থেকে শুরু হয়েছিল সেই পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সেখানেই আবার তারা যাত্রা শুরু করেছেন। এই দলে দলে তারা আসছেন এবং এই যে যারা দৌড়বিদ রয়েছেন তার মধ্যে কিন্তু অনেকে চাকরিজীবী, পেশাজীবীও রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন। তারা বলছেন যে এই যে প্রতিযোগিতা তাদের অংশগ্রহণ করার একটি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোরে ওঠা এবং তাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন আনা, একই সঙ্গে যে
45% আর মানুষ কিন্তু এই হৃদরোগে আক্রান্ত হন, কিন্তু এই দৌড়ের কারণে যেই তাদের হৃদরোগের আক্রান্ত হওয়ার সংখ্যা সেটি কিন্তু তাদের সুরক্ষার সুযোগ রয়েছে। একই সঙ্গে কিন্তু এই দৌড়ানোর অভ্যাসের কারণে অন্যান্য শরীরের সমস্যাও দূর হয়। এই বিষয়গুলো কিন্তু তুলে আনা হয়েছে আজকের এই আয়োজনটিতে, এবং তারা বলছেন যে মাদকাসক্তের যে আশঙ্কা সেটি কিন্তু বেড়ে গেছে, এবং এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু নানা রকম সমাজে বেদি তৈরি হয়েছে, এবং এই দৌড়ের যে তাদের স্লোগান সেখানে কিন্তু মাদকের বিরুদ্ধেও নানা রকম প্রচারণা রয়েছে। তারা বলছেন যে মাদককে না বলার জন্য এই দৌড়ের যে অভ্যাস সেটি কি বাড়ানো বেশি জরুরি, এবং মানুষের যে দৌড়ের যে গতি এই গতিটিকে ধরে রাখবার জন্য যে শারীরিক ফিটনেস সেটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যে কোনো ক্রিয়ার জন্য কিন্তু এই দৌড়ানোর যে বিষয়টি সেটি কিন্তু সবার আগে, এবং যে কোনো খেলাধুলাতে এই যে দৌড়ানোর বিষয়টি রয়েছে, শারীরিক কসরতের বিষয় রয়েছে, সেই কারণে এই দৌড়ের অভ্যাসটি করার ব্যাপারে কিন্তু তাগিদ দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল শিক্ষক রয়েছেন, অনেক শিক্ষার্থী রয়েছেন। তারা বলছেন যে এই যে নিয়মিত মিনি এই যে ম্যারাথন প্রতিযোগিতা সেটি যে করা হচ্ছে তার মধ্য দিয়ে যাতে এই মুন্সিগঞ্জের যে এই জেলার 68টি ইউনিয়ন রয়েছে, 2টি পৌরসভা রয়েছে, প্রতিটি অঞ্চলে যেন এই মেসেজটি পৌঁছে যায় যে এই দৌড়ানোর অভ্যাসের মাধ্যমে মানুষের শারীরিক ফিটনেস এবং রোগ মুক্তির পাশাপাশি কিন্তু মনের ব্যাপারেও কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে, এবং অনেকে কিন্তু এখন ভোরে বিছনায় থাকার যে অভ্যাস সেটিকে দূর করার জন্য এই প্রতিযোগিতায় মেসেজ দেওয়া হচ্ছে। তারা বলছেন যে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা এই অঞ্চলের পরিবেশ, এই অঞ্চলের শারীরিক ফিটনেস এবং এই অঞ্চলে যে মানুষের দৃষ্টিভঙ্গি সেই জায়গাগুলোতে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মিনি ম্যারাথনের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে মিনি ম্যারাথনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চুয়াডাঙ্গায় বাড়ছে তুলার চাষ। তুলনামূলক কম খরচে ভালো লাভও পাচ্ছেন কৃষকরা। তুলা উন্নয়ন বোর্ড বলছে চাষাবাদ সম্প্রসারণে প্রণোদনা দেয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আয়মান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গায় স্বল্প পরিসরে 1994 সালে শুরু হয় তুলার চাষ। লাভজনক হওয়ায় কৃষকরাও দিন দিন ঝুঁকছেন তুলা চাষে, ফলে প্রতি বছরই বাড়ছে চাষাবাদের এলাকা। চুয়াডাঙ্গা জোনে এ মৌসুমে 4100 হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে। হাইব্রিড জাতের হোয়াইট গোল্ড 2 ও DM4 তুলা চাষ করায় আগের তুলনায় যেমন ফলন বেড়েছে তেমনি খরচ কমেছে। কৃষকরা বলছেন প্রতি বিঘা তুলা চাষে 22,000 টাকা খরচ হলেও লাভ হয় প্রায় 35,000 টাকা। 8 বছরে আমি 2 বিঘা তুলা করেছিলাম, দাম বেশি পাওয়ার কারণে এবারটা আমি 4 বিঘা তুলা করেছিলাম। তোলার নগদ টাকাই বেচা কেনা হয়, তোলার টাকা নিয়ে সমস্যা হয় না। তুলনামূলক অন্যান্য চাষের সাথে তুলা চাষ অনেক লাভজনক। 2 অর্থবছর ধরে চুয়াডাঙ্গা জোনে তুলা চাষে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। 11,500 জন কৃষককে সার, বীজ, কীটনাশক, ছত্রাকনাশক সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণে ব্যয় হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। 2 বছর ধরে প্রণোদনার আওতায় চাষ করে আসছি। প্রণোদনা যেন আরো বৃদ্ধি পায়, তাহলে আমরা চাষি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। ফলনটা ভালো হতে কৃষকরা অনেক খুশি। আন্তর্জাতিক বাজার কম হওয়ার কারণে এবছর দামটা একটু আমরা কম দিচ্ছি। গত বছর ছিল 100 টাকা কেজি, এবছর 96 টাকা কেজি দিচ্ছি আমরা। দাম কমে গেলে তো আমাদের চাষে মন খারাপ হলে তো আমরা তো সে চাষ করতে পারবো না। দেশে চাষ বৃদ্ধি পাওয়ায় আমদানি নির্ভরতা কমবে বলে জানান তুলা উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রশিক্ষণের মাধ্যমে যাতে ভালো ফলন পায় সে ব্যাপারে সহযোগিতা করছি, উন্নত চাষাবাদ পদ্ধতি দিচ্ছি। যদি এই প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকে কৃষকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। জেলায় এ মৌসুমে প্রায় 12,000 মেট্রিক টন তুলা 105 কোটি টাকায় বিক্রি হবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সাতক্ষীরায় 1 বছরে সূর্যমুখীর চাষ বেড়ে হয়েছে দ্বিগুণ। একই গাছ থেকে তেল ও জ্বালানি পাওয়ায় এই ফসলে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষ আরও বাড়াতে বিনামূল্যে সার, কীটনাশক বিতরণের দাবি তাদের। চাষাবাদ বাড়াতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। সূর্যমুখীর হলুদ ফুলে ভরে গেছে মাঠ, অনেকেই আসছেন এই সৌন্দর্য উপভোগে। সাতক্ষীরার 7 উপজেলাতেই কমবেশি সূর্যমুখী চাষ হয়েছে। বিশেষ করে লবণাক্ত এলাকা হিসেবে পরিচিত শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জে চাষ হয়েছে তুলনামূলক বেশি। কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষাবাদ আরও বাড়াতে সরকার থেকে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়ার দাবি তাদের। আমরা সূর্যমুখী চাষ করেছি, এখন এখানে সবাই ছবি তুলতে আসে। আমাদের চাষিদের অনেক অল্প খরচে ভালো ফসল পাচ্ছি। এত সুন্দর ফসল
আর এত সুন্দর লাভ হয় আমরা আগে জানতাম না। কৃষি বিভাগে আমাদের যে সারটা দেয় সেটা যদি আমাদের একটু দেয় তাহলে আমরা এই চাষে আরো অনেক উন্নতি আগুয়ে উঠতে পারবো। এই তেল ফসলের চাষ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। এই লবণাক্ত এরিয়ায় যদি আমরা যথাসময় এটা বপন করতে পারি তাহলে এই তেল ফসল এখানে একটি উল্লেখযোগ্য স্থান দখল করবে বলে আমি মনে করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত বছর জেলায় সূর্যমুখী চাষ হয়েছিল 107 হেক্টর জমিতে, এবার হয়েছে 228 হেক্টরে। সময় সংবাদ, সাতক্ষীরা। উপযুক্ত কর্মপরিবেশ ও বেতন ভাতার দাবিতে সংবাদকর্মীদের একদিনের কর্মবিরতিতে প্রচার বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা এবিসি নিউজের। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে পুরো একদিন সম্প্রচারহীন থাকায় ব্যাপক আর্থিক ক্ষতি ও সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। প্রায় 4,500 কর্মী নিয়ে চলে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসি নিউজ। দীর্ঘদিন কর্মদক্ষতায় অস্ট্রেলিয়ানদের দরজায় খবর পৌঁছে দেয়া সংস্থাটি এবার নেতিবাচক খবরের শিরোনামে পরিণত হয়েছে। যথোপযুক্ত বেতন ও উন্নত কর্মপরিবেশের দাবিতে সংস্থাটির শত শত কর্মী বুধবার থেকে একদিনের ধর্মঘট করেছেন। সংস্থাটিতে গত 20 বছরের মধ্যে এটি প্রথম কর্মবিরতি। ধর্মঘটের কারণে সরকারি সম্প্রচার সংস্থার সরাসরি সংবাদ পরিবেশনা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। কর্মবিরতি শুরু হলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলো যুক্তরাজ্যের সম্প্রচার সংস্থা বিবিসির অনুষ্ঠান সম্প্রচারে সরিয়ে নেওয়া হয়। 24 ঘন্টার এই ধর্মঘটের সময় টিভি ও রেডিওর প্রধান অনুষ্ঠানগুলোর পরিবর্তে অনুষ্ঠান পুনঃপ্রচারের কথা ছিল। তাদের দাবি দেওয়া সহসাই আদায় হওয়ার সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার দুপুর নাগাদ কর্মীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। সংবাদকর্মী ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক মাস ধরে বেতন ও বোনাস বৃদ্ধি, কর্মক্ষেত্রের অস্থিরতা নিয়ে আলোচনা ভেস্তে গেলে এই ধর্মঘট শুরু হয়। কর্মীদের দাবি, গত 3 বছরে অস্ট্রেলিয়ার জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাল মিলিয়ে বাড়েনি তাদের সম্মানী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় অনেক সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন। অস্থায়ী চাকরি ও নিম্ন বেতনের কারণে বিগত কয়েক বছরে অনেকেই এবিসি থেকে স্বেচ্ছায় সরে গেছেন। বেতন ভাতা বৃদ্ধি, স্থায়ী চাকরি, উন্নত কর্মপরিবেশ ও সংবাদ প্রচারের স্বাধীনতা নিশ্চিত না হলে আগামী বাজেট ঘোষণার মৌসুমে সপ্তাহব্যাপী কর্মবিরতির ঘোষণা আসে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ফরাসি মূলধারার রাজনীতিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। এবারে স্থানীয় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি। বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও আইন শৃঙ্খলা সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফরাসি রাজনীতিতে ক্রমেই দৃশ্যমান হচ্ছে বাংলাদেশিদের উপস্থিতি। এর ধারাবাহিকতায় এবারের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী জয়লাভ করেছেন। সেনদিনী এলাকা থেকে প্রথম ধাপেই বিজয়ী হন নাহিদুল ইসলাম। এলাকার বাসস্থান সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন তিনি। আমরা সোশ্যাল হাউজিং বানাবো। সেনদিনীতে আর পেফিদের অনেক গড়, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কালি আর নষ্ট। আমরা এই গড় নতুন করে সুন্দর করে, যাদের পয়সা নাই, কাজ নাই, অগর বাড়ি নাই, আমরা বাংলাদেশের কমিউনিটির জন্য তাদের বাসস্থানের ব্যবস্থা করবে। অন্যদিকে স্থায়ী এলাকা থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কৌশিক রাব্বানী। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের বসবাস। তাদের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। এই শহরে প্রচুর অভিবাসী বসবাস করেন, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত। তো তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কীভাবে তারা পেতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এদিকে ইভরিসুরসেন এলাকা থেকে নির্বাচিত কাউন্সিলর জুবায়েদ আহমেদ বলেন, ইউরোপে কট্টর ডানপন্থার উত্থানের প্রেক্ষাপটে অভিবাসীরা নানা ধরনের বৈষম্য ও বর্ণবাদের শিকার হচ্ছেন। এসব বৈষম্য দূর করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সারা ইউরোপ এবং ফ্রান্সে চরম ডানপন্থীদের উত্থানে অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছে এবং বর্ণবাদের শিকার হচ্ছে। বাংলাদেশি নির্বাচিত অন্যান্য কাউন্সিলরদের এবং কমিউনিটি লিডারদের নিয়ে একসাথে যদি আমরা কাজ করতে পারি, এগুলো মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে। এবারে নির্বাচনে 10 জনেরও বেশি বাংলাদেশি অংশ নেন, যাদের মধ্যে অন্তত 5 জন বিজয়ী হয়েছেন। স্থানীয়দের আশা, নির্বাচিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পৌরসভা নির্বাচনে এ তরুণদের বিজয় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ভবিষ্যতে মেয়র, সংসদ সদস্য, এমনকি রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও কোনো বাংলাদেশি আসবেন এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। দেশে দেশে উদযাপন করা হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী কমিউনিটির আয়োজনে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা আর উন্নত বাংলাদেশের অঙ্গীকার, সবখানেই একই সুর। দেশ থেকে দূরে থেকেও হৃদয়ে একই বাংলাদেশ, স্বাধীনতার গর্ব আর ঐক্যের অঙ্গীকার। শুধু দেশে নয়, প্রবাসী উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী কমিউনিটির আয়োজনে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা আর উন্নত বাংলাদেশের অঙ্গীকার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। অন্যদিকে জেদ্দা কনসুলেটেও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন কনসার্ন জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেখানে কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতে সীমিত পরিসরে পালন করা হয় স্বাধীনতা দিবস। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন পতাকা উত্তোলন করেন এবং বাণীপাঠ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং 1971 সালে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। মালদ্বীপেও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে মিলনায়তনে বাণীপাঠ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কাতারের দোহায় প্রবাসীদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং 1 মিনিট নীরবতার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এবং দূতালয়ের প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতেই পাঠ করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার, সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। খেলার খবর, ফিফা প্রীতি ম্যাচ প্রসঙ্গ। ভিয়েতনামের কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 78 ধাপে এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে ছন্নছাড়া রক্ষণভাগ আর নিষ্প্রাণ পারফরমেন্সে প্রথমার্ধেই 3 গোল হজম করে বসে লাল সবুজ। দ্বিতীয়ার্ধে রক্ষণে জোর দিয়ে ভিয়েতনামকে আর ব্যবধান বাড়াতে দেয়নি কাবরেরোর দল। প্রীতি ম্যাচে হারের হতাশা নিয়েই আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। সে ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা কোচ হ্যাভিয়ার কাবরেরোর।
বাংলাদেশকেও হারানো গেল 3-0। হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শেষে বিবর্ণ বাংলাদেশ। ভিয়েতনামের গর্জনে খুঁজেই পাওয়া যায়নি হামজা সমিত, ফাহমিদুল জায়ান তারিকদের। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচের আগে একরাশ হতাশা সঙ্গী হলো লাল সবুজের। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটার সঙ্গে প্রথমার্ধে ভরাডুবির পর দ্বিতীয়ার্ধে গোল হজম না করাই শুধু প্রাপ্তির খাতায় যোগ হয়েছে লাল সবুজের। এর আগে 5 প্রবাসী ফুটবলার নিয়ে শুরুর একাদশ সাজান কোচ হাভিয়ের ক্যাব্রেরা। মিতুল মার্মার পরিবর্তে গোল পোস্টের নিচে শ্রাবণের ওপর আস্থা রাখেন তিনি। ম্যাচের 8 মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে লাল সবুজ। তুরং তেনের কর্নারে গোলরক্ষক শ্রাবণ এগিয়ে আসার পর ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। নিজেদের দুর্গ বিপদমুক্ত করতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন জায়ান আহমেদ। বাংলাদেশের জার্সিতে নিজের ষষ্ঠ ম্যাচটা আক্ষেপের হয়ে রইল তার জন্য। 15 মিনিটে অল্পের জন্য গোল হজমের হাত থেকে রক্ষা পায় লাল সবুজ। হুয়াং হেনের শট রুখে দেন শ্রাবণ। 3 মিনিট পর আবারও গোল হজম করে বাংলাদেশ। প্যামচুন মানের হেড থেকে গোলে 2-0 এগিয়ে যায় স্বাগতিকরা। 20 মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ, তবে ফয়সাল আহমেদ ফাহিমের শট রুখে দেন ভিয়েতনাম গোলরক্ষক। 2 গোল হজম করা ক্যাব্রেরার দল এরপর হয়ে পড়ে আরও ছন্ন ছাড়া। ভিয়েতনামের গোছালো আক্রমণের সামনে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন হামজা সমিতরা। 38 মিনিটে হাইলং এর দুর্দান্ত গোলে হতাশা বাড়ে বাংলাদেশ দলে। 3-0 পিছিয়ে থেকে বিরতিতে যায় ক্যাব্রেরার দল। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন কোচ। মোরসালিন থেকে জামাল ভুঁইয়া কেউ পারেননি কাঙ্ক্ষিত গোল করতে। ভিয়েতনামকে আটকে রাখা ছাড়া আর কোনো সাফল্য নেই শেষ দিকে। 3-0 গোলের হারে শেষ হয় জামালদের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। আগামী 31 মার্চ নিজেদের শেষ ম্যাচে এই হারের হতাশা নিয়েই মাঠে নামবে হামজা সমিতরা। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্রীড়াকে পেশাদার রূপ দিতে নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস চালু করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা উপজেলার স্কুল পর্যায়ে থাকবে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে পুরস্কার বিতরণ শেষে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের ফুটবল ইতিহাসে এমন দৃশ্য বিরল। হোম অফ ফুটবলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 90-এর দশকে ঢাকার মাঠ মাতানো ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী, সঙ্গে কন্যা জাইমা রহমান। ম্যাচ শুরুর আগে ফুটবলারদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। প্রেসিডেন্ট বক্স কিংবা ভিআইপি গ্যালারিতে নয়। কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রী ম্যাচ দেখলেন জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে বসেই। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার জাতীয় স্টেডিয়ামে তারেক রহমান। ক্রীড়াপ্রেমী সরকার প্রধান নিজের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চান পেশা হিসেবে, যার জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করার কথা জানান তিনি। যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতের নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে আমরা চালু করতে চাই। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। দলমত নির্বিশেষে সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের সম্মান বয়ে আনতে ভালো মানের ক্রীড়াবিদ তৈরিতে প্রাধান্য দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। ম্যাচ শেষে সাবেক খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় মাঠে বাফুফের আয়োজিত সাবেক ফুটবলারদের ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে বাড়তি পাওনা বলছেন সাবেক ফুটবলাররা।
পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্দেশ্য বাফুফের আয়োজিত সাবেক ফুটবলারদের নিয়ে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ উপভোগ করা। প্রধানমন্ত্রীর আগমন উন্মাদনা বাড়ায় জাতীয় স্টেডিয়ামে। জাতীয় সঙ্গীতের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে সাবেক ফুটবলাররা, এরপর মাঠের লড়াই। সাবেক সাবজয় গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রীতিমতো বনে যান মিডফিল্ডার। কন্যা জাইমা রহমানকে নিয়ে ডাগআউটে বসে সাবেক ফুটবলারদের লড়াই উপভোগ করেন প্রধানমন্ত্রী। এজন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানকে এবং পাশাপাশি আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী পরিষদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী এবং একজন অ্যাথলিট ব্যাকগ্রাউন্ড স্টেট মিনিস্টার ফর স্পোর্টস আমরা পেয়েছি। উই আর এক্সট্রিমলি ওভারওয়েলমড বাই দ্য অনারেবল প্রেজেন্স অফ অনারেবল প্রাইম মিনিস্টার এবং একই সাথে আমাদের স্টেট মিনিস্টার ফর স্পোর্টস অ্যান্ড এনি আদার মিনিস্টার। ম্যাচের ফলাফল এক পাশে রেখে জাতীয় স্টেডিয়াম পরিণত হয় সাবেক ফুটবলারদের মিলন মেলায়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতি বাড়তি পাওয়া হয়ে রইল তাদের জন্য। আমাদের পুরানো খেলোয়াড়দেরকে যেভাবে সম্মানিত করেছেন, আমি মনে করব যে এটা খেলোয়াড়দেরকে মনে রাখার মতোই। সর্বক্ষণ বসে খেলা উপভোগ করেছে, এটা আমি তো মনে করি আমাদের ফুটবলের জন্য আগামী দিনের স্পোর্টসের জন্য একটা বিরাট অধ্যায়। মন্ত্রী মহোদয় আসতে গেলে অনেক প্রোটোকল লাগে, আর উনি প্রধানমন্ত্রী হিসাবে সেইভাবে অনেক নর্মালভাবে এসছেন এবং আমাদের অনেক সময় দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা দল মত নির্বিশেষে আমাদের সাথে একসাথে কাজ করতে চাই। উনি আসলে স্পোর্টসের ব্যাপারে, স্পেশালি ফুটবলের ব্যাপারে খুব প্যাশনেট। আর আমাদের সাবেক ফুটবলারদেরকে সম্মানিত করাটাও একটা, আমার মনে হয় যে একটা গুড জেস্টার, যে আমরা আমাদের অতীতটাকে ভুলে যাই নাই। ম্যাচে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের লাল দল সবুজ দলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুই পরিচালক তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। এ কারণে বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ। তবে বোর্ড পরিচালকদের মিডিয়ায় কথা বলার সময় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে বিসিবির কোনো গাফিলতি নেই, তাই ক্রিকেটারদের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে পরামর্শ সাবেক প্রেসিডেন্টের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বস্তিতে নেই। নির্বাচনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ এনে একটা পক্ষ বর্তমান পরিচালকদের বিরোধিতা করে আসছেন। অবস্থা এখন এতটাই বেগতিক, বিসিবির বর্তমান কমিটি নিয়ে চলছে এনএসসির তদন্ত। বাজারে গুঞ্জন, অনিয়মের প্রমাণ পেলে টিকে থাকতে পারবেন না বুলবুল গং। এর মাঝেই আবার দুই পরিচালক পদত্যাগ করেছেন বিসিবি থেকে। কাগজে কলমে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও আলোচনা আছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকার কারণেই এই সরে যাওয়া। কিন্তু এটা মানতে নারাজ ফারুক আহমেদ। তার কথা, কারণগুলো ব্যক্তিগত, আর এমন দুই একজন না থাকলে নাকি বোর্ডের কার্যক্রমেও হবে না কোনো সমস্যা। রেজিগনেশন এটা দেখেছি একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ, মনে করেন আমি যদি কালকে না থাকি, আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো, তবে না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো, আমার মনে চলবে বোর্ড। তবে বোর্ড পরিচালকদের অতি কথনের কারণে যে মাঝে মাঝে বিব্রত হতে হচ্ছে বিসিবিকে, এটা মানেন সহসভাপতি। এর পেছনে মিডিয়াকে দায় দিলেও নিজের সহকর্মীদের দায়িত্বহীনতাকেও উপেক্ষা করতে পারেননি তিনি। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার। আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যাতে আমরা কেয়ারফুল থাকি। এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা কাটাতে না পারা। ক্রিকেটাররা ইদানিং এ নিয়ে সমালোচনায় মুখর। ঢাকা প্রিমিয়ার লিগের সময় কেটে যাওয়ায় হতাশ তারা। তবে এ বিষয়ে বিসিবির কিছুই করার নেই বলে জানিয়েছেন ফারুক। তার কথা, বল এখন ক্লাবের কোর্টে, তাই ক্রিকেটারদের পরামর্শ দিলেন ক্লাবের দরজা নক করতে। প্লেয়ারদের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ড যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন, আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছি এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করেন নাই। বর্তমান বোর্ড থাকুক বা না থাকুক, মাঠের ক্রিকেটটা যেন সঠিক পথে থাকে, এটাই প্রত্যাশা ফারুক আহমেদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।
ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা না কাটলে জাতীয় দলের স্কোয়াড নির্বাচনে তার প্রভাব পড়বে। নিউজিল্যান্ড সিরিজের আগে এটাই নতুন নির্বাচক প্যানেলের জন্য হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জ, জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচক নাদিফ চৌধুরী। তবে ঘরোয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের পার্থক্য অনেক বেশি হওয়ায় ক্রিকেটারদের মানসিকভাবে আরও শক্ত হওয়ার পরামর্শ দিলেন সাবেক এই ক্রিকেটার। জানিয়েছেন সাকিবকে নিয়ে অন্য সবার মতোই ইতিবাচক তিনি। ব্যাটে বলে মিললে দ্রুতই অলরাউন্ডারকে দেশের জার্সিতে দেখতে চান নাদিফ। এক সময় জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। লাল সবুজ জার্সিতে খুব বেশি কিছু করতে না পারলেও বাংলাদেশের ঘরোয়া সার্কিটে পরিচিত এক নাম নাদিফ চৌধুরী। মিনাজুল আবেদিন নান্নুদের সঙ্গে অভিষেক হওয়ার পর খেলেছেন এই সেদিনের তানজিদ তামিমদের সঙ্গেও। পরে বয়সভিত্তিক দলের নির্বাচক হয়েও দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। এবার নাদিফের সামনে দায়িত্বটা আরও বড়। খুঁজতে হবে বাংলাদেশ জাতীয় দলের জন্য ক্রিকেটার। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের নবনিযুক্ত সদস্য তিনি। কিন্তু ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সম্পর্ক এবং অতীত অভিজ্ঞতা থাকায় একেবারেই কোনো চ্যালেঞ্জ দেখছেন না নিজের কাজে। তবে চিন্তা তার একটাই, বন্ধ হয়ে থাকা ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের এই দুর্দশা না কাটলে আসছে সময়ে যে কাজটা আরো সহজ থাকবে না তা বেশ হলফ করেই বললেন নাদিফ। প্রিমিয়ার লিগটাও ঠিক মতো হচ্ছে না এবার। সো এই লিগগুলো আবার আগের মতো স্টার্ট হলে আমার মনে হয় আগে একটা বড় একটা স্পেস ছিল প্রিমিয়ার লিগ সিলেকশনের ক্ষেত্রে। সো এই জিনিসটা ঠিক মতো না হলে আসলে ডিফিকাল্ট। সো তারপরেও বোর্ড ট্রাই করছে কয়েকটা এক্সট্রা টুর্নামেন্ট করার জন্য। সো ডোমেস্টিক ছাড়া তো আর কোনো অপশন নেই প্লেয়ারদের সিলেক্ট করার। ডোমেস্টিকটা তো বেটার হইতেই হবে। জাতীয় দলে সুযোগ পেয়ে ছিটকে পড়া, এরপর দিনের পর দিন ঘরোয়া সার্কিটে ভালো করেও উপেক্ষিত থাকা তার নিজের ক্যারিয়ারে হয়েছে বারবার। তাই এই যন্ত্রণাটা ভালোই বোঝেন নাদিফ। প্রতিশ্রুতি দিয়েছেন তার দায়িত্বকালে কারো সঙ্গে হবে না এমন কিছু। তবে নিজে না পারলেও এই সমস্যা উত্তরানোর একটা টোটকা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ওই লেভেলটা ডোমেস্টিকের মধ্যে একটা বড় একটা গ্যাপ আছে। মানে স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ। সো ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে ঢুকতে হলে অবশ্যই কয়েক বছর ভালো পারফর্ম করে আসতে হয়। আদারওয়াইজ আর ডোমেস্টিকে যদি ওই মানের না হয় তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। এই দিক থেকে চিন্তা করলে আমাদের মেন্টালি অনেক স্ট্রং হতে হবে। সো ওই জায়গাটা যেহেতু আমি ঘুরে আসছি, আমি হয়তো বা লং টাইম পারিনি, একটা সিরিজ খেলে বেরোয় আসছি, বাট আমি যেটা ফিল করি যে ওই জায়গাটায় আসলে ক্রিকেটস অল আবাউট মেন্টাল গেম। সো যে যতটা মেন্টালি স্ট্রং থাকবে হয়তোবা সে ততটা সাকসেসফুল হবে ওই লেভেলে। নির্বাচকদের কাছে এখন প্রতিদিনই এক প্রশ্ন, সাকিবের ভবিষ্যৎ কি? আদৌ কি আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন 75? অন্যদের মতোই সোজা উত্তর নাদিফের। খেলোয়াড় সাকিবের মাঠে নামা নিয়ে কোনো সমস্যা দেখেন না তিনি। সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট আছে ক্রিকেট খেলার জন্য, চাচ্ছেও ক্রিকেট খেলতে। বাট যদি সব প্রসেস ঠিক থাকে তারপর আমরা সিলেক্টর আছে। আমার তো একা ডিসিশনে সব হবে না, টিম ম্যানেজমেন্ট আছে, 3জন সিলেক্টর আছে, সবাই মিলে বসে ডিসিশন হবে। আমার মনে হয় ওটাই অ্যাকসেপ্ট করবো সবাই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে ফিফা। এই ধাপে টিকিট বিক্রি শুরু হবে 1 এপ্রিল থেকে, চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত। বিশ্বকাপ চলাকালীন টিকিট বিক্রি হয়, একদিনে একাধিক টিকিট অ্যাভেলেবল হওয়ার সম্ভাবনা আছে। আসন্ন মেগা ইভেন্টের 104 ম্যাচের সবকটি হাউসফুল হবে বলে প্রত্যাশা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্বকাপের টিকিট মানেই তো সোনার হরিণ, যে টিকিটের জন্য কাড়াকাড়ি লাগে বিশ্বের ফুটবল ভক্তদের মাঝে। এখন পর্যন্ত 2026 ফুটবল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় টিকিটের চড়া মূল্য, যে কারণে সম্প্রতি ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ফুটবল সাপোর্টার্স ইউরোপ ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে মামলাও করেছে। এরই মাঝে আমেরিকা, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এখন পর্যন্ত কয়েক ধাপে টিকিট ছেড়েছিল ফিফা, যেখানে সবকটি টিকিটই বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, এরপরও অসংখ্য টিকিটের চাহিদা এসেছে ফিফার কাছে, যে কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবারের বিশ্বকাপের টিকিটের চাহিদা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, এবার চাহিদা একসঙ্গে 1000 বছরের বিশ্বকাপের সমান। আসন্ন মেগা ইভেন্টে 104 ম্যাচের সবকটি হাউসফুল হবে বলে প্রত্যাশা করেন ইনফান্তিনো। যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিট মূল্য নির্ধারণ নীতির কারণে ফিফাকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আগের ধাপে 1 মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে। শেষ ধাপে আগামী 1 এপ্রিল থেকে শুরু হবে টিকিট বিক্রি। বিশ্বকাপের 21 জুন থেকে 19 জুলাই শেষ দিন পর্যন্ত সাধারণ বিক্রির জন্য অতিরিক্ত এই টিকিট ছাড়া হচ্ছে। যেহেতু টিকিটগুলো পর্যায়ক্রমে ছাড়া হবে, তাই অ্যাভেলেবল আসন নিয়মিত পরিবর্তন হতে পারে, যার মধ্যে একই দিনে একাধিক ম্যাচের টিকিটও অন্তর্ভুক্ত থাকবে।
ফিফা জানিয়েছে অবশিষ্ট টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। নতুন এই ধাপে দর্শকরা নির্দিষ্ট আসন বেছে নিতে পারবেন, আর যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন তারা 1 এপ্রিল থেকে নিজেদের আসন বরাদ্দ দেখতে পারবেন। এর আগে ডিসেম্বরে সাধারণ টিকিট বিক্রি শুরুর পর ফুটবল ভক্তরা অতিরিক্ত দাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে থাকেন। তখন গ্রুপ পর্বের সবচেয়ে কম মূল্যের টিকিট ছিল $140 আর ফাইনালের টিকিটের দাম ছিল সর্বোচ্চ $8,680। জার্মান ফুটবল ফেডারেশনের তথ্য মতে 14 জুন নিজেদের প্রথম ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম $180 বা $22,000 এছাড়া সেমিফাইনালের সর্বনিম্ন $920 থেকে সর্বোচ্চ $1,125 টিকিট কিনতে হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আগে ফুটবলারদের বাজিয়ে দেখার শেষ সুযোগ আর্জেন্টিনার সামনে। মার্চ উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে শনিবার ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই ম্যাচের জন্য বুয়েনোস আইরেসে নিজেদের ঝালিয়ে নিয়েছে আলবিসেলেস্তেরা। সতীর্থদের সঙ্গে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সুপারস্টার লিওনেল মেসি। ছোট দাড়িতে বয়স কমিয়ে ফেলেছেন। পায়ের কারুকাজ আর বল পায়ে ছোটাছুটি দেখে বুঝতে কিছুটা বেগ পেতে হয়। বয়স 38 বছর। এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে গুড মুডে লিওনেল মেসি আর সুপারস্টারকে এমনটাই দেখতে চান আর্জেন্টিনার ফ্যানরা। শনিবার বাংলাদেশ সময় ভোর 5:15টায় মৌরিতানিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নামার আগে বুয়েনোস আইরেসে ঘাম ঝরিয়েছে মেসি অ্যান্ড কোং। ফিফা বিশ্বকাপের বাকি নেই খুব বেশি সময়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ। হেভিওয়েট দলগুলোর চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন, প্রস্তুতি কেমন হচ্ছে, এসব নিয়ে রীতিমতো গবেষণা চলছে ফুটবল বিশ্বে। স্পটলাইটটা স্বাভাবিকভাবেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপর। লিওনেল মেসির দলও তৈরি হচ্ছে শিরোপা ধরে রাখার মিশনের জন্য। ঘরোয়া লিগ থেকে স্কাউটিং করে নতুন ফুটবলার বেছে নিচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। চূড়ান্ত স্কোয়াডে ইয়াংস্টারদের বেশ কয়েকজনকে রাখতে চান মাস্টারমাইন্ড কোচ। তবে তার আগে তাদের ইন্টারন্যাশনাল অ্যারেনায় বাজিয়ে দেখতে চান তিনি। সেজন্যই বিশ্বকাপের আগের ম্যাচগুলো বেশ গুরুত্ব পাচ্ছে আলবিসেলেস্তেদের কাছে। সবকিছু ঠিক থাকলে এই মুহূর্তে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলতে কাতারে থাকতো আর্জেন্টিনা দল, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ভেন্যু নিয়ে জটিলতায় ওই হাই ভোল্টেজ ম্যাচটি বাতিল হয়ে যায়। তবে বসে থাকেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। প্রতিপক্ষ হিসেবে বড় কোনো দলকে অবশ্য বেছে নেয়নি তারা। প্লেয়ারদের চাপ মুক্ত গেম টাইম দিতেই হয়তো এমন পথে হেঁটেছে লাতিন জায়ান্টরা। প্রীতি ম্যাচে আকাশী নীলরা ফিফা র্যাঙ্কিংয়ে 113 ধাপ পিছিয়ে 115 নম্বরে থাকা আফ্রিকান মৌরিতানিয়ার বিপক্ষে খেলবে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে। টানা 3 ম্যাচে অপরাজিত আকাশী নীলরা। এই 3 ম্যাচে হজম করেনি একটি গোলও। 2023-এ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর বুয়েনোস আইরেসে আর হারের তিক্ততা পায়নি তারা। 2017 সালে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার কাছে হারের পর আর কোনো আফ্রিকান দল তাদের হারাতে পারেনি। সব মিলিয়ে ম্যাচে পরিষ্কার ফেভারিট আর্জেন্টিনা। আর 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটা মৌরিতানিয়ার জন্য স্পেশাল। ফ্রেন্ডলি গেম হলেও বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনার অংশ হিসেবে সেরা দলই মাঠে নামাবেন কোচ স্ক্যালোনি। মেসির পাশাপাশি এমি মার্তিনেজ, ডিপল, আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, এনজো সব বড় তারকারই খেলার কথা মৌরিতানিয়ার বিপক্ষে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন মিসবাহুল আলিফ। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।